ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আগের ক্লাসে আমরা পদ বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা বচন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। তাহলে আমরা আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম? পদ এবং বাক্যকে নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো, আজকে এই ক্লাসে আমরা বচন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বচন কি বা বচন কাকে বলে। দেখো, বচন হচ্ছে কি, অ্যারিস্টটল কি সংজ্ঞা দিয়েছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বচনের কি সংজ্ঞা দিয়েছেন? অ্যারিস্টটল বলেছিলেন অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলা হয়। তাহলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বচনের কি সংজ্ঞা দিয়েছেন? অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলা হয়, বা অবধারণকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বচন বলা হয়, বা বচন হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। এবার প্রশ্ন হলো, অবধারণ কি? তাহলে দেখো, অবধারণ হচ্ছে দুটো ধারণার মধ্যে সম্বন্ধ তৈরি করা। দুটো ধারণার মধ্যে সম্বন্ধ করাটাই হচ্ছে অবধারণ, যখন সেই সম্বন্ধটা আমরা মনে মনে করব। বোঝা গেল? তাহলে অবধারণ কি? যদি লিখি অবধারণ, তাহলে অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে সম্বন্ধ তৈরি করা। তাহলে দুটি ধারণার মধ্যে সম্বন্ধ তৈরি করা, সম্বন্ধটা কোথায় তৈরি করতে হবে? মনে মনে। তাহলে মনে মনে যখন দুটো ধারণার মধ্যে আমরা সম্বন্ধ তৈরি করি তখন সেটাকে বলা হচ্ছে অবধারণ। তাহলে এই হিসেবে অবধারণ কি? অবধারণ হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। ক্লিয়ার? অবধারণ হচ্ছে মানসিক প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায়, তাহলে অবধারণ কি? অবধারণ হচ্ছে মানসিক প্রক্রিয়া। এইবার এই মানসিক প্রক্রিয়ার সাহায্যে কি করা হয়? এই মানসিক প্রক্রিয়ার সাহায্যে দুটো ধারণার মধ্যে সম্বন্ধ তৈরি করা হয়। মনে করো, গোলাপ একটা ধারণা, ফুল আর একটা ধারণা। তাহলে গোলাপ একটা ধারণা এবং ফুল হচ্ছে আরেকটা ধারণা। তো এই দুটো ধারণাকে যখন আমি মনে মনে এই দুটো ধারণার মধ্যে সম্বন্ধ তৈরি করব, যে সম্বন্ধটা ভাবাত্মক হতে পারে আবার ভাবাত্মক নাও হতে পারে। অর্থাৎ যখন আমি মনে মনে ভাববো গোলাপ হয় ফুল, তখন এই যে গোলাপ হয় ফুল, এই যে মনে মনে এই গোলাপ এবং ফুলের মধ্যে যে সম্বন্ধটা তৈরি করলাম, যে সম্বন্ধটা হচ্ছে ভাবাত্মক, অর্থাৎ গোলাপ এবং ফুলের মধ্যে, গোলাপ এবং ফুলকে আমি মনে মনে স্বীকার করলাম। ক্লিয়ার? আবার যদি বলি গোলাপ নয় ফুল, তাহলে দেখো, গোলাপ একটা ধারণা, ফুল একটা ধারণা। তাহলে এই দুটো ধারণাকে আমি মনে মনে সম্বন্ধ যুক্ত করলাম এবং যে সম্বন্ধটা কি অস্বীকারমূলক। তাহলে দেখো, প্রথম উদাহরণটাতে দেখো, গোলাপ হয় ফুল, তাহলে গোলাপ এবং ফুলের মধ্যে আমি একটা স্বীকারমূলক সম্বন্ধ তৈরি করলাম। আবার গোলাপ নয় লাল, এবং এখানে গোলাপ এবং ফুলের মধ্যে আমি
গোলাপ এবং ফুলের সম্বন্ধটাকে অস্বীকার করলাম। তাহলে দুটো ধারণাকে যখন মনে মনে স্বীকার বা অস্বীকার করা হয় তখন সেটাকেই বলা হচ্ছে অবধারণ। ক্লিয়ার? তাহলে অবধারণ কি? অবধারণ একটা মানসিক প্রক্রিয়া যার সাহায্যে দুটো ধারণাকে মনে মনে স্বীকার করা হয় কিংবা অস্বীকার করা হয়। স্বীকার করা হলেও সেটা অবধারণ, আবার যদি স্বীকার করা না হয় অর্থাৎ অস্বীকার করা হয় তাও সেটা কিন্তু অবধারণ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মনে মনে অর্থাৎ মানসিক ব্যাপার। তাহলে গোলাপ হয় ফুল, যখন আমি মনে মনে ভাবার পর এটাকে আমি বলবো অর্থাৎ ভাষায় প্রকাশ করব, গোলাপ হয় ফুল। আমি ভাষায় প্রকাশ করলাম, ভাষায় প্রকাশ করলাম। তো যখন আমি দেখো এই যে গোলাপ হয় ফুল, এটা কোথায় রয়েছে? মনের মধ্যে রয়েছে। তো মন থেকে যখনই আমি এটাকে ভাষায় প্রকাশ করলাম গোলাপ হয় ফুল, তখন কিন্তু এটা হয়ে গেল বচন। তাহলে দেখো বচন এবং অবধারণের মধ্যে পার্থক্য কিন্তু একটা জায়গায়। অবধারণ একটা মানসিক প্রক্রিয়া আর বচনটা হয়ে গেল বাহ্যিক প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে অবধারণ মনের মধ্যে হচ্ছে, আর মন থেকে যখনই আমি এটাকে ভাষায় প্রকাশ করছি তখনই সেটা হয়ে যাচ্ছে বচন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর জন্য অ্যারিস্টটল কি বলেছেন? অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় বচন। তাহলে এবার দেখো বচনের কিন্তু অন্যভাবেও সংজ্ঞা দেওয়া যায়। আরেকটা সংজ্ঞা আমরা বলি, যেসব বাক্যের, তাহলে যেসব বাক্যের যুক্তির অবয়ব বা অংশ হওয়ার যোগ্যতা রয়েছে সেসব বাক্যকে বলা হয় বচন। তাহলে বচন কি? যেসব বাক্যের যুক্তির অবয়ব বা অংশ হওয়ার যোগ্যতা রয়েছে সেসব বাক্যকে বলা হয় বচন। একটা যুক্তির উদাহরণ দেই, সকল মানুষ হয় সৎ, সকল কবি হয় মানুষ, সুতরাং সকল কবি হয় সৎ। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা যুক্তি, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা যুক্তি। তাহলে এই যুক্তিটার অংশ কি কি? এই যুক্তিটার দুটো অংশ রয়েছে, যুক্তিটার দুটো অংশ রয়েছে। একটাকে বলা হয় আশ্রয় বাক্য বা হেতু বাক্য, আর একটা হচ্ছে সিদ্ধান্ত। এগুলো আমরা আগেই পড়েছিলাম, তাই তো? তাহলে যুক্তির দুটো অংশ, আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য, আর হচ্ছে সিদ্ধান্ত। তাহলে দেখো সকল মানুষ হয় সৎ, এটা কি? আশ্রয় বাক্য। এই আশ্রয় বাক্যটা কি? এই আশ্রয় বাক্যটা হচ্ছে একটা বচন, তাই তো? সকল কবি হয় মানুষ, এটা হচ্ছে বচন। আবার সকল কবি হয় সৎ, এটাও কি? এটা হচ্ছে বচন। এগুলো কেন বচন হলো? কারণ এই যে বাক্যগুলো কেন বচন হলো, এই বাক্যগুলোতে দেখো, এই বাক্যগুলোতে কিছু বর্ণনা করা হচ্ছে। কিছু বর্ণনা করার জন্য এই সমস্ত বাক্য কি হয়ে গেছে? বচন হয়ে গেছে, তাই তো? দেখো ব্যাকরণে কিন্তু বিভিন্ন ধরনের বাক্য রয়েছে। তো এই বিভিন্ন ধরনের বাক্যের মধ্যে শুধুমাত্র ঘোষক বাক্য, শুধুমাত্র ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বা নির্দেশকমূলক বাক্য, তাহলে ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বা ঘোষক বাক্য,
বা নির্দেশকমূলক বাক্য, এই সব বাক্যই শুধুমাত্র বচন হতে পারে। ক্লিয়ার? তাহলে প্রশ্নসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, আদেশমূলক বাক্য ইত্যাদি বাক্য কিন্তু বচন হতে পারে না। শুধুমাত্র যে বাক্যে কোনো কিছু ঘোষণা করা হয় সেই বাক্যটাই বচন হয়। তাহলে এই যে সকল মানুষ হয় সৎ, এখানে কিছু একটা বর্ণনা করা হচ্ছে। ঠিক একইভাবে সকল কবি হয় মানুষ, এখানেও কিছু বর্ণনা করা হচ্ছে। আবার সকল কবি হয় সৎ, এখানেও কিছু বর্ণনা করা হচ্ছে। এর জন্য এগুলো হচ্ছে বচন। তাহলে বচন হতে গেলে কি হতে হবে? বচন হতে গেলে তাকে ঘোষক বাক্য হতে হবে, অর্থাৎ যে বাক্যে কোনো কিছু ঘোষণা করা হয় সেই বাক্যটাকেই বলা হচ্ছে ঘোষক বাক্য, এবং সেই বাক্যটাই বচন হতে পারে। এর জন্য বলছে কি, যেসব বাক্যের যুক্তির অবয়ব বা অংশ হওয়ার যোগ্যতা রয়েছে সেসব বাক্যকে বলা হয় বচন। তাহলে এই সমস্ত বাক্যের যোগ্যতা রয়েছে যুক্তির অবয়ব বা অংশ হওয়ার, কাজে এই সমস্ত বাক্যকে বলা হচ্ছে কি, বচন। তাহলে বচনের আমরা দুটো সংজ্ঞা দেখলাম, অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলা হচ্ছে বচন, আর যেসব বাক্যের যুক্তির অবয়ব বা অংশ হওয়ার যোগ্যতা রয়েছে, তাহলে যুক্তির দুটো অংশ দেখো, আশ্রয় বাক্য বা হেতু বাক্য এবং সিদ্ধান্ত। অর্থাৎ আশ্রয় বাক্য বা সিদ্ধান্ত হওয়ার যোগ্যতা যে সমস্ত বাক্যের রয়েছে সেই সমস্ত বাক্যই হচ্ছে কি, সেই সমস্ত বাক্যকেই বলা হচ্ছে বচন। ক্লিয়ার? আচ্ছা, ব্যাকরণে বিভিন্ন ধরনের বাক্য রয়েছে, তার মধ্যে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে কোনো কিছু ঘোষণা করা হয় সেই বাক্যই বচন হতে পারে।